নমস্কার, জনতার দর্পণ ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। বন্ধুরা, একটা মাত্র সরকার 2014 সালে যে সরকার এসেছিল 56 ইঞ্চি ছাতির প্রতিশ্রুতি নিয়ে, 2019 সালে যে সরকার ফিরেছিল জাতীয়তাবাদের ঢেউয়ে ভর করে, আর 2024 সালে যে সরকার তৃতীয়বার ফিরল ঠিকই, কিন্তু নিজেদের শক্তিতে নয়, নীতিশ কুমার আর চন্দ্রবাবু নাইডুর কাঁধে ভর দিয়ে। আর 2026 সালের আগস্ট মাসে দাঁড়িয়ে সেই সরকার নিয়ে প্রশ্ন উঠছে এক নতুন জায়গা থেকে। প্রশ্নটা বিরোধী শিবির থেকে একেবারে আসছে না, প্রশ্নটা আসছে খোদ বিজেপির ভেতর থেকে, এমন একজনের মুখ থেকে যিনি অটল বিহারী বাজপেয়ীর মন্ত্রিসভার অর্থমন্ত্রী ছিলেন, যিনি লালকৃষ্ণ আদবানির ছায়াসঙ্গী ছিলেন এক সময়। যশবন্ত সিনহা, বয়স 88 ছুঁই ছুঁই, আর তার সাম্প্রতিক সাক্ষাৎকার নরেন্দ্র মোদী আর অমিত শাহের ঘুম কেড়ে নেওয়ার মতো। 2029 সালের প্রশ্নই ওঠে না, তার অনেক আগেই এই সরকারের পতন হতে পারে। আজকের ভিডিওতে আমরা খুঁজে দেখব বন্ধুরা, কেন একজন প্রবীণ বিজেপির প্রতিষ্ঠাকালীন প্রজন্মের নেতা এত জোর দিয়ে এই কথাটা বলছেন। বাঁকিপুর থেকে দাতিয়া, জেনজি আন্দোলন থেকে গুজরাট লবির বিরুদ্ধে গুঞ্জরিত বিদ্রোহ, সব মিলিয়ে কি সত্যি মোদী শাহ জামানার সূর্যাস্ত শুরু হয়ে গেছে? এনডিএ চেষ্টা করছে 292টা আসনকে 318টাতে নিয়ে যাওয়ার, কিন্তু কিভাবে? আকালি দলকে দলে টানা, ডিএমকের ওপর নজরদারি, টিএমসি আর উদ্ধব ঠাকরে শিবিরে ভাঙন ধরানো, শরদ পাওয়ারের এনসিপিকে হাতি করার চেষ্টা। এই কৌশল নতুন নয়। 2014 সালের পর থেকে অপারেশন লোটাস নামে যা পরিচিত, কর্ণাটক থেকে মহারাষ্ট্র, গোয়া থেকে মধ্যপ্রদেশ, বারবার এই একই ছক কিন্তু দেখাই গেছে। কিন্তু বন্ধুরা, প্রশ্নটা হলো, সংখ্যার এই কারচুপি দিয়ে কি আসল সমস্যাটাকে ঢাকা রাখা যায়? বাড়ির ভিত যখন নড়ে যায়, তখন ছাদে যতই রং করা হোক না কেন, বাড়িটা মজবুত হয় না। যশবন্ত সিনহার বিশ্লেষণ ঠিক এই জায়গাটাতেই আঘাত করে। বাইরে থেকে যত আসনই যোগ করা হোক, ভেতরের কাঠামোয় যে ফাটল ধরেছে তা সংখ্যার খেলায় মেরামত হয় না। আর সেই ফাটল তৈরি হয়েছে তিনটি জায়গায়: জেনজির ক্ষোভ, উচ্চবর্ণের বিদ্রোহ, আর দলের ভেতরের নীরব ষড়যন্ত্র। 14-15 থেকে 28-29 বয়সী প্রায় কোটি কোটি ছাত্রছাত্রী অর্থাৎ তরুণ তরুণী, এই সংখ্যাটাই ভারতের ভোট ব্যাংকের সবচেয়ে বড় অংশ। আর এই অংশটাই আজ সবচেয়ে বিক্ষুব্ধ। এই ক্ষোভের বিস্ফোরণ চোখের সামনে ঘটেছে বন্ধুরা। নিট পরীক্ষার প্রশ্ন ফাঁস কেলেঙ্কারি দিয়ে দিল্লির যন্তর মন্তরের ছাত্র আন্দোলন এমন পর্যায়ে পৌঁছেছিল যে দীর্ঘ 36 দিন ধরে চলা এই আন্দোলনের চাপে শেষ পর্যন্ত কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানকে পদত্যাগ করতে হয়েছে। ভাবুন তো একবার, নরেন্দ্র মোদীর 12 বছরের শাসনে এর আগে কোনো কেন্দ্রীয় মন্ত্রীর পদত্যাগ এমন বিরল ঘটনা ছিল যে মাত্র একজনকে ব্যক্তিগত কেলেঙ্কারির কারণে পদ ছাড়তে হয়েছিল। আর এবার আন্দোলনের চাপে সরকারকে রীতিমতো মাঠে নামতে হলো। শুধু তাই নয় বন্ধুরা, এই আন্দোলনের রেস ধরে কেন্দ্রীয় রেল ও খাদ্য প্রক্রিয়াকরণ প্রতিমন্ত্রী রাবনীত সিং বিট্টুও নিজের পদ থেকে সরে দাঁড়িয়েছেন ঠিক পাঞ্জাব বিধানসভা নির্বাচনের আগেই। একটা সরকার যখন বন্ধুরা একের পর এক মন্ত্রী হারাতে শুরু করে জনরোষের চাপে, তখন সেটা আর বিচ্ছিন্ন ঘটনা থাকে না, সেটা একটা প্যাটার্ন হয়ে দাঁড়ায়। আর সবচেয়ে ভয়ঙ্কর কথা, আন্দোলনকারীরা থেমে যাননি। বিক্ষোভস্থলে নতুন স্লোগান উঠছে, প্রধান কেবল শুরু, এবার মোদির পালা। এটা আর নিছক একজন মন্ত্রীর পদত্যাগের দাবি নয়, এটা সরাসরি শীর্ষ নেতৃত্বকে একেবারে চ্যালেঞ্জ। পাটনার এক তরুণী আন্দোলনকারী, প্রায় 1 দশক ধরে ছাত্র আন্দোলনের সাথে যুক্ত, স্পষ্ট বলেছেন যে একজন মন্ত্রীর পদত্যাগ প্রমাণ করেছে সরকারও এখন জনমতের চাপ অনুভব করছে। অর্থাৎ চাপ দিলেই সরকার যে নড়ে যায়, এই বিশ্বাসটা তরুণ প্রজন্মের মধ্যে দৃঢ় হয়ে বসেছে। এটাই যশবন্ত সিনহার প্রথম আশঙ্কার আসল ছবি। যে প্রজন্ম এক সময় মোদি হ্যাঁ তো মুমকিন হ্যাঁ জোয়ারে গা ভাসিয়ে দিয়েছিল, সেই প্রজন্মই আজ বেকারত্ব, প্রশ্ন ফাঁস আর প্রশাসনিক ব্যর্থতার জ্বালায় রাস্তায় নেমেছে। বন্ধুরা, এরপরে আসি বিজেপির দ্বিতীয় বিপদ, উচ্চবর্ণের ভোট। যে ভিতের উপর বিজেপি এতদিন দাঁড়িয়েছিল, বিহারের বাঁকিপুর কেন্দ্রটাই ধরা যাক। এই আসন গত 30 বছর ধরে বিজেপির দখলে ছিল। এখানকার প্রার্থী নিতিন নবীন স্রেফ একজন স্থানীয় বিধায়ক নন, খোদ বিজেপির সর্বভারতীয় সাধারণ সম্পাদক পদমর্যাদার নেতা। আর তার ভোট প্রাপ্তির হার 1 বছরের ব্যবধানে প্রায় 28% কমে নেমে এসেছে মাত্র 34.5%। এই পরাজয়ের ব্যাখ্যা যশবন্ত সিনহার কথাতেই স্পষ্ট প্রতিফলিত। দিল্লির যন্তর মন্তরের জেনজি আন্দোলনের সময় যে আলোচনা উঠেছিল যে তরুণ প্রজন্মের অর্ধেক শাসক দলের বিরুদ্ধে ভোট দিলে গোটা সমীকরণটাই উল্টে যাবে, বাঁকিপুর প্রমাণ করে দিল সেই আলোচনা সারবত্তা। দতিয়ার ছবিটাও বন্ধুরা একই রকম বেদনাদায়ক বিজেপির জন্য। মধ্যপ্রদেশের এই কেন্দ্রে প্রাক্তন মন্ত্রী নরোত্তম মিশ্রর জায়গায় নতুন মুখ এনে যে মাস্টার স্ট্রোক খেলার চেষ্টা করা হয়েছিল, তা রীতিমতো ব্যর্থ হয়েছে। কংগ্রেস প্রার্থী ঘনশ্যাম সিং এর কাছে বিজেপি প্রার্থী আশুতোষ তিওয়ারি প্রায় 6000 ভোটে পরাজিত হয়েছেন। রাজ্যে ক্ষমতায় থেকেও উপনির্বাচনে হার, এটা
সচরাচর ঘটেই না। রাজনৈতিক বিশ্লেষক রশিদ কিদওয়াইয়ার কথায় দতিয়ার এই উপনির্বাচন কার্যত বিজেপির জনপ্রিয়তার একটা গণভোটের মতো, আর এই ফলাফল জাতীয় রাজনীতিতে প্রভাব ফেলতে পারে। গুজরাটে বিজেপি জিতেছে ঠিকই মানজালপুর কেন্দ্রে, কিন্তু সেই জয়ের আড়ালে আরেকটা সতর্কবার্তা লুকিয়ে রয়েছে। জয়ের ব্যবধান কমেছে প্রায় 70,000 ভোটে। দুর্গ দাঁড়িয়ে আছে ঠিকই, কিন্তু দেওয়ালে স্পষ্ট চিরফাট। এই তিনটে উপনির্বাচন মিলিয়ে নিট কেলেঙ্কারি থেকে রাম মন্দিরের প্রণামী চুরি, একাধিক ইস্যুতে কোণঠাসা সরকার, আর তার মধ্যে বিহার মধ্যপ্রদেশ থেকে একের পর এক পরাজয়ের খবর মোদী সরকারকে নৈতিকভাবে আরো ব্যাকফুটে ফেলে দিয়েছে। বন্ধুরা, এখানেই যশবন্ত সিনহার দ্বিতীয় আশঙ্কা প্রতিফলিত হচ্ছে। বিজেপির প্রথাগত ভোটার, উচ্চবর্ণ ও মধ্যবিত্ত সমাজ, যারা কোনো এক সময় দলের কমিটেড ভোট ব্যাংক বলে পরিচিত ছিল, তারাই আজ প্রশ্ন তুলছে, আর ভোট বাক্সে সেটা প্রতিফলিত হচ্ছে। এতক্ষণ যা বলা হলো সেগুলো বাইরের সংকট, কিন্তু যশবন্ত সিনহার সবচেয়ে ধারালো পর্যবেক্ষণ হলো তৃতীয়টা, যা ঘটছে খোদ বিজেপির অন্দরমহলে। তার ভাষায় দলের প্রবীণ এবং রাজ্যভিত্তিক নেতৃত্ব নিঃশব্দে সংগঠিত হচ্ছে তথাকথিত গুজরাট লবির বিরুদ্ধে, অর্থাৎ মোদী শাহ জুটির একচ্ছত্র কর্তৃত্বের বিরুদ্ধে। এই অসন্তোষ নতুন নয়, বহু পুরনো একটা ক্ষত। এতদিন চাপা ছিল কারণ রাজনৈতিক পরিস্থিতি মুখ খোলার মতো উপযোগী ছিল না। যশবন্ত সিনহার নিজের ইতিহাসই কিন্তু এ জায়গায় যথেষ্ট প্রাসঙ্গিক। এই প্রথম তিনি মোদী সরকারকে আক্রমণ করছেন তা কিন্তু নয়। বহু বছর আগেই তিনি বিজেপির নেতৃত্বকে মহাভারতের দুর্যোধন দুঃশাসনের সাথে তুলনা করেছিলেন, এবং তিনি রীতিমতো জোর গলায় বলেওছিলেন, দুর্যোধন আর দুঃশাসন কারা ছিল তা কি বলে দিতে হবে। তখনও দলের কাছে চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছিলেন তিনি, দল ব্যবস্থা নিলে তা হবে তার জীবনের সবচেয়ে ভালো দিন। এখন একজন মানুষ যখন বলেন দলের ভেতরে অসন্তোষ জমছে, তখন সেই কথার ওজনটাই আলাদা। যশবন্ত সিনহার যুক্তি, রাজনীতির সবচেয়ে পুরনো ও নির্মম নিয়মের ওপর দাঁড়িয়ে কর্মীরা ততক্ষণই কোনো নেতার পেছনে থাকে যতক্ষণ নেতার নিজস্ব ভোট টানার ক্ষমতা অক্ষুণ্ণ থাকে। বাঁকিপুর আর দাতিয়া দেখিয়ে দিল এখন শুধু মোদির নাম নিয়ে ভোট দিতে যাচ্ছে না, আর যে মুহূর্তে নিচু তলার কর্মীরা এটা বুঝে যাবে, সেই মুহূর্তেই তারা নেতৃত্ব থেকে নীরবভাবে সরে যেতে শুরু করবে। এই আশঙ্কাটা নেহাত অনুমান নয় বন্ধুরা। সাম্প্রতিক এক সাক্ষাৎকারে যশবন্ত সিনহা নিজেই বলেছেন, এই তিনটে উপনির্বাচনের ফল দেখে তার মনে হয় নরেন্দ্র মোদী এবং অমিত শাহ আজ নিশ্চয়ই খুব দুশ্চিন্তাগ্রস্ত মানুষ, আর এই ধারা আগামী দিনের নির্বাচনী ফলাফলেও প্রতিফলিত হবে। তিনি এমনও বলছেন যে এই প্রতিক্রিয়া ইতিমধ্যে শুরু হয়ে গেছে এবং তা তার নিজস্ব গতিপথ ধরেই এগোবে। বন্ধুরা, মোদী সরকারের আসল লক্ষ্য ছিল অন্য দল থেকে সাংসদ কেনাবেচা করে বা আঞ্চলিক দল ভাঙিয়ে লোকসভা ও রাজ্যসভায় 2/3 সংখ্যাগরিষ্ঠতা অর্জন করা, যাতে সংবিধান সংশোধন করা যায় আর মহিলা সংরক্ষণের বাহানায় লোকসভার আসন সংখ্যা বাড়ানো যায়। কিন্তু সেই স্বপ্ন বাস্তবায়িত হওয়ার আগেই এমন সব রাজনৈতিক ঘটনা ঘটছে, যার ফলে সরকারের নিজের অস্তিত্বই আজ প্রশ্নের মুখে দাঁড়িয়েছে। যেখানে তারা 2/3 স্বপ্ন দেখছিল, সেখানে আজ তারা সংসদে মুখ দেখাতেও দ্বিধাগ্রস্ত হচ্ছে। বন্ধুরা, সবচেয়ে অবাক করার বিষয় হলো করণী সেনার মতো উচ্চবর্ণ সংগঠনগুলো রাজস্থানে বিজেপির বিরুদ্ধে অবস্থান নিয়েছে। মুরলী মনোহর যোশীর মতো প্রবীণ নেতারা কি এই অসন্তোষে সাড়া দিচ্ছেন? উত্তরপ্রদেশে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ও রাজ্যপাল আনন্দীবেন প্যাটেলের সম্পর্কে টানাপোড়েন, রাজস্থানে বসুন্ধরা রাজে বা নীতিন গডকরি ও রাজনাথ সিংয়ের অবস্থান, এই সব প্রশ্নের উত্তরে যশবন্ত সিনহার পর্যবেক্ষণ একটাই, এই ক্ষোভ দলের মধ্যে বহু দিন ধরেই ছিল, শুধুমাত্র প্রকাশ্যে আসেনি। বন্ধুরা, সামনেই উত্তরপ্রদেশের নির্বাচন, রাম মন্দির ইস্যু, নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে বিতর্ক আর জেনজির বিক্ষোভ সব একসঙ্গে জড়ো হচ্ছে দেশের সবচেয়ে বেশি লোকসভার আসনের এই রাজ্যে। উত্তরপ্রদেশে যদি বিজেপি পরাজিত হয়, তাহলে দলের ভেতরে এতদিন চাপা থাকা অসন্তোষ সরাসরি খোলাখুলি বিদ্রোহের রূপ নেবে। সেই পরিস্থিতিতে মোদী শাহের পক্ষে 2029 সাল পর্যন্ত পদে টিকে থাকা কার্যত অসম্ভব হয়ে পড়তে পারে। বিজেপি হয়তো জাতীয় নির্বাচন কমিশনকে রাজ্য নির্বাচনের সাথে মিলিয়ে দেওয়ার কৌশল নিতে পারেন বা আগাম নির্বাচনের পথে হাঁটতে পারেন, কিন্তু যোগী আদিত্যনাথের মতো ব্যক্তিত্বরা সেটা সহজে মেনে নেবেন না। দলের ভেতরে ইতিমধ্যে পরিবর্তনের সুর উঠতে শুরু করে দিয়েছে বলে যশবন্ত সিনহার দাবি রয়েছে। এই কথাটা একটু থামিয়ে ভাবা দরকার বন্ধুরা। উত্তরপ্রদেশ শুধু একটা রাজ্য নয়, উত্তরপ্রদেশের বারাণসী থেকেই নরেন্দ্র মোদী কিন্তু নিজেই সাংসদ হয়েছেন। এই রাজ্যের রাজনৈতিক ফল বিজেপির জাতীয় ভাবমূর্তির সাথে সরাসরি জড়িত, আর এখানেই যোগী আদিত্যনাথের মতো একজন শক্তিশালী, স্বতন্ত্র, জনভিত্তি সম্পন্ন নেতার উপস্থিতি সমীকরণকে জটিল করে তোলে।
কারণ তিনি এমন একজন নেতা যার নিজস্ব রাজনৈতিক শক্তি ও উচ্চাকাঙ্ক্ষা আছে বলে ব্যাপকভাবে ধারণা করা হয়। তো বন্ধুরা, একটা প্রশ্ন এসেই যায়, তাহলে কি 2028 সালের মধ্যে বিজেপিতে শীর্ষ নেতৃত্বের পরিবর্তন হতে পারে? মোদী শাহের জায়গায় অন্য কেউ বা আরএসএস কোনো বড় সিদ্ধান্ত নিতে পারে? এই বিষয়ে যশবন্ত সিনহার পর্যবেক্ষণ অত্যন্ত তীক্ষ্ণ। আরএসএস এর আজ আর সেই আদর্শবাদী কঠোর নিয়ন্ত্রণমূলক সংগঠন নেই যা আগে ছিল। সাম্প্রতিক সময় আরএসএস ও সুবিধার রাজনীতিতে অভ্যস্ত হয়ে উঠেছে বলে তার দাবি। ঠিক যেভাবে অটল বিহারী বাজপেয়ীর সময়কার বিজেপি আর আজকের বিজেপি একেবারে আলাদা, তবে দলের ভেতরে একটা বিশাল অংশ এখন অপেক্ষা ও পর্যবেক্ষণ নীতি নিয়ে চলছে। উত্তরপ্রদেশের ফলাফল তাদের পরবর্তী পদক্ষেপ ঠিক করে দেবে। আর এখন যশবন্ত সিনহা এমন একটা তত্ত্ব হাজির করেন যা রীতিমতো চাঞ্চল্যকর। তার মতে মোদী ও অমিত শাহ পদ ছাড়ার আগে এমন কোনো পদে যেতে চাইবেন যেখানে তারা সাংবিধানিক সুরক্ষা পাবেন, কারণ ক্ষমতা পরিবর্তন হলে তাদের বিরুদ্ধে আইনি জটিলতা তৈরি হতে পারে। তাই রাষ্ট্রপতি বা উপরাষ্ট্রপতি ভবনের দিকে তাদের পদক্ষেপ নেওয়ার সম্ভাবনাও কিন্তু একেবারে উড়িয়ে দেওয়া যায় না। বন্ধুরা, এটা যশবন্ত সিনহার নিজস্ব রাজনৈতিক অনুমান, প্রমাণিত তথ্য নয়, কিন্তু এই ধরনের জল্পনা এখন দিল্লির রাজনৈতিক মহলে ঘুরপাক খাচ্ছে বলে তিনি ইঙ্গিত দেন। এখানে একটা স্পষ্ট করে কথা বলা দরকার। কিছুদিন আগে সমাজ মাধ্যমে নরেন্দ্র মোদী স্বাক্ষরিত একটা পদত্যাগপত্র রীতিমতো ঝড় তুলেছিল, কিন্তু ভারতের প্রেস ইনফরমেশন ব্যুরোর ফ্যাক্ট চেক ইউনিট সেই দাবি স্পষ্টভাবে প্রত্যাখ্যান করে জানিয়েছে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে এমন কোনো পদত্যাগপত্র জারি করা হয়নি এবং তাতে তার কোনো স্বাক্ষরও নেই, অর্থাৎ বাস্তবে এখনো পর্যন্ত এমন কোনো ঘোষণা হয়নি। যশবন্ত সিনহার কথাগুলো আগামী দিনের সম্ভাবনার বিশ্লেষণ, বর্তমান বাস্তবতার বিবরণ নয়। এই পার্থক্যটা মাথায় অবশ্যই রাখা জরুরি। 2029 সালের পর কি নরেন্দ্র মোদীর পক্ষে ক্ষমতায় থাকা সম্ভব? এই বিষয়ে যশবন্ত সিনহার উত্তর একেবারে স্পষ্ট। 2029 সালের প্রশ্নই ওঠে না। এই নেতৃত্বের অধীনে সেই নির্বাচন লড়াই করলে বিজেপির ক্ষমতায় ফেরার কোনো সুযোগ থাকবে না। রাহুল গান্ধী প্রসঙ্গে আবার যশবন্ত সিনহা বলেন, 2 বছর আগে এই প্রশ্ন করা হলে তার উত্তর হয়তো ভিন্ন হতো, কিন্তু গত কিছু সময় রাহুল গান্ধীর মধ্যে তিনি একটা আমূল পরিবর্তন লক্ষ্য করেছেন। তিনি রাজপথের এক সংঘর্ষশীল ও সচেষ্ট নেতা হিসেবে উঠে আসছেন। কংগ্রেসই একমাত্র সর্বভারতীয় দল যার উপস্থিতি প্রায় প্রতিটি রাজ্যে আছে। যশবন্ত সিনহার বিশ্বাস, বিরোধী দলগুলো এক হয়ে রাহুল গান্ধীকে নেতা হিসেবে গ্রহণ করলে তিনি দেশের পরবর্তী প্রধানমন্ত্রীও হতে পারেন। বন্ধুরা, সংক্ষেপে বললে যশবন্ত সিনহার বিশ্লেষণ অনুযায়ী মোদী আর অমিত শাহের রাজনৈতিক পথ ক্রমশ সংকুচিত হচ্ছে, আর 2029 সাল পর্যন্ত এই সরকারের স্থায়িত্ব গভীর প্রশ্নের মুখে। বিজেপির কোর ভোট ব্যাংক অর্থাৎ উচ্চবর্ণ ও মধ্যবিত্ত এবং তরুণ সমাজ বর্তমান নেতৃত্বের থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে। দলের ভেতরে গুজরাট লবির বিরুদ্ধে নীরব সংগঠন শুরু হয়েছে, আর উত্তরপ্রদেশের নির্বাচন এই পুরো নাটকের চূড়ান্ত অঙ্ক লিখে দিতে পারে। বন্ধুরা, আপনাদের এই বিষয় ঠিক কি মনে হয় তা কমেন্ট সেকশনে অবশ্যই লিখে জানান। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। নমস্কার।